একটি গ্রহণযোগ্য নির্বাচন অন্তর্বর্তী সরকারে করতে হবে। একটি জনপ্রিয় প্রশ্ন এরকম যে আপনারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়ার পক্ষে নাকি বিপক্ষে? আওয়ামী লীগ আপনাদের কোনো রাজনৈতিক স্পেস না নিলেও আপনি আওয়ামী লীগের নাম উল্লেখ না করে কোনো ধরনের জুলুম না করার কথা ঘোষণা দিয়েছেন। অনেকে বলেছেন যে এই ঘোষণা না দেওয়ার কে আপনি, এই প্রসঙ্গেও যদি একটু আপনি বলেন। আমরা স্ট্যান্ড থেকে সরিনি, আমাদের স্ট্যান্ড আছে। এখানে আওয়ামী লীগের নামও নেওয়া হয়নি, আওয়ামী লীগকে ইন্ডিকেটও করা হয়নি। এটা ছিল একটা সামগ্রিক বক্তব্য। আমার এই বক্তব্যটাকে টুইস্ট করা হয়েছে যে জামাতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন এবং না এই ঘোষণা দেওয়ার কে প্রশ্ন করেছে। জি, আসলে আমি আওয়ামী লীগের নাম নেই আর আওয়ামী লীগকেও আমি ইন্ডিকেট করি। শুধু আওয়ামী লীগ আমাদের উপরে জুলুম করে নাই, আরো অনেক পক্ষ আমাদের উপরে জুলুম করেছে। দল হিসাবে আমাদের উপরে যে জুলুমটা করা হয়েছে, যেমন ধরেন আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, আমাদের অফিসগুলা সিলগালা করা হয়েছে, আমাদের শেষ পর্যন্ত তারা দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এই যে কাজগুলা দলের উপরে যে জুলুম করেছে, আমরা বলছি যে এটা প্রতিশোধ আমরা নেব। কারণ প্রতিহিংসার জন্ম নেই, আর প্রতিশোধ যখনই নিতে যাব তখন আইন হাতে তুলে নেওয়া। আমরা আইন হাতে নেওয়ার ব্যাপারে আমরা বিশ্বাসী না। কিন্তু সাথে সাথে এই কথাটা আমরা বলেছি যে ভিকটিম এবং ভিকটিম ফ্যামিলি যদি আইনের আশ্রয় নেয়, এটা তাদের রাইট ন্যায় বিচার পাওয়া, তাহলে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো। আমরা স্ট্যান্ড থেকে সরিনি, আমাদের স্ট্যান্ড আছে। এখানে আওয়ামী লীগের নামও নেওয়া হয়নি, আওয়ামী লীগকে ইন্ডিকেটও করা হয়নি। এটা ছিল একটা সামগ্রিক বক্তব্য। আমার এই বক্তব্যটাকে টুইস্ট করা হয়েছে যে জামাতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন এবং সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। প্রথমটা তো নাই, দ্বিতীয়টা করার আমি কে? একটা রাষ্ট্রে সাধারণ ঘোষণা করার একমাত্র ব্যক্তি হচ্ছেন রাষ্ট্রপ্রধান, যিনি অর্থাৎ প্রেসিডেন্ট। তিনি ছাড়া প্রধানমন্ত্রী এটা পারে না, আর কেউই পারে না। আমি কে এটা করার? আমার তো কোনো অধিকার নাই। বরঞ্চ আমরা বারবার বলে আসছি যে যাদের উপরে জুলুম হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, নিহত আহত গুম হয়েছে, তার সম্পদ হারা হয়েছে, চাকরি হারা হয়েছে, তারা অবশ্যই মামলা করবে এবং তাদেরকে আমরা সঙ্গত সহযোগিতা। আচ্ছা, এইটি অবশ্য আমাদের একটি প্রশ্ন, কারণ হচ্ছে যে পত্রপত্রিকায় যেটি ছাপা হলো আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা জামায়াতের আমিরের, অনেকেই বলেছেন যে আপনি হয়তো খোলা মনে সাদা মনে সেই ক্ষমাটি ঘোষণা করতেই চেয়েছেন, কিন্তু পরে যখন আপনার দলের লোকেরা বা আপনি ফিরে গিয়ে চাপের মুখে সেটি আবার একটু বক্তব্য অন্যরকম করছেন। বিষয়টি কি ঠিক? মোটেই না, আমি মোটেই না। আমার বক্তব্য টুইস্ট করা হয়েছিল, সেটাকে আমি ক্লিয়ার করেছি। কোনো চাপও ছিল না আমার উপরে, এবং আমি এখানে কোনো হীনমন্যতায় ভুগিনি। আমি যা ভালো মনে করেছি, খোলা মনে সেটি বলেছি। আচ্ছা, আরেকটি প্রশ্ন আসতে চাই, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম, সেটি নিয়ে আমি সরি একটু আপনাকে ইন্টারাপ্ট করব। জি, আপনি বলেছিলেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, তারা রাজনীতি করুক, এটা আমি চাই। জি, আগে আওয়ামী লীগকে ডিসিশন নিতে হবে তারা আসলেই রাজনীতি করবে কিনা, তারা আসলেই রাজনীতি চায় কিনা। কারণ তারা যখনই ক্ষমতায় গিয়েছে তখন তো তারা রাজনীতির বাইরে চলে গেছে। প্রথম পিরিয়ডে শেখ মুজিব সাহেব জীবিত থাকা অবস্থায় তো তিনি বহুদলীয় গণতন্ত্রকে একদম শেষ করে দিয়ে একদলীয় বাকশাল কায়েম করেছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে সেই জিনিসটাই এস্টাবলিশ করার চেষ্টা করছে। এবারও তারা কিন্তু সে পথেই হাঁটছিল, এবং তাদের নেতারা বলতেন যে আমরা বাকশালের চেতনা অন্তরে ধারণ করি। সাংঘাতিক কথা। বাকশালের চেতনা যদি ধারণ করেন তো আওয়ামী লীগের নামে রাজনীতি করেন কেন? তাহলে তো তাদের সাহস করে বাকশালের নামেই রাজনীতি করতেন, দেখতেন যে জনগণ তাদেরকে কিভাবে রিসিভ করে। সেটা তো তারা করেননি। এই জন্য আওয়ামী লীগ আদৌ রাজনীতি করবে নাকি ফ্যাসিজম করবে, আগে আওয়ামী লীগ ডিসিশন নেয়। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটু জানতে চাই, 96 সালে যখন বিএনপির বিরুদ্ধে আপনারা তত্ত্বাবধায়ক সরকার কায়েম করার জন্য আন্দোলন করছিলেন, তখন কি আওয়ামী লীগের সাথে আপনারা জোটবদ্ধ হয়ে রাজনীতি করেছিলেন? না না, আমরা কোনো জোট গঠন করিনি। তবে মাঝে মধ্যে তাদের সাথে আমাদের যৌথ সভা হয়েছে, কিন্তু কোনো জোট আমরা করিনি। আর সেই ইস্যুটাও দেখেন, সেটা ছিল কেয়ারটেকারের ইস্যু। আগামীতে যদি আরো একটি যৌক্তিক ইস্যু আপনাদের সামনে আসে, আপনারা আওয়ামী লীগকে সাথে নিয়ে এরকম করবেন কিনা? না, আমরা আওয়ামী লীগকে সাথে নেইনি। আওয়ামী লীগ আমাদের ইস্যুতে এসে পরে শরিক হয়েছে, এবং শরিক হইতে গিয়ে তারা আমাদের ইস্যু হাইজ্যাক করতে চাইলেন। স্বয়ং শেখ হাসিনা বলে ফেললেন যে এটা তার মানুষ, মানে তার ব্রেইনের প্রোডাক্ট, ব্রেইন চাইল্ড এই কেয়ারটেকার সরকার। মানুষ আসলো এটা নিয়ে যে এর 2 বছর আগে
জামাতে ইসলামের পক্ষ থেকে আব্বাস আলী খান অন বিহাফ অফ প্রফেসর গোলাম আজম, তিনি কিন্তু এই কেয়ারটেকারের ফর্মুলা জাতির সামনে উত্থাপন করেছিলেন একটা জনসভার মাধ্যমে। আওয়ামী লীগ 2 বছর পরে এসে বলে যে এটা তাদের আবেদন। আমরা হাসলাম। তা আওয়ামী লীগের এইরকম ক্রেডিট হাইজ্যাক করার আরো বহু ইতিহাস আছে, সেটা বলতে গেলে অনেক সময় লাগবে। এটি একটু জানতে চাইবো যে আপনার কাছে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে। আপনি জানেন যে সমন্বয়কেরা জেলায় জেলায় মত বিনিময় সভা করছেন, তারা রাজনৈতিক দল প্রতিষ্ঠার দিকেই যাচ্ছেন বলে মনে হচ্ছে। বিএনপি এর মধ্যে বিষয়টি স্পর্শ করেছে যে তারা এটি ভালোভাবে দেখছে না। আপনাদের দল কিভাবে দেখছে? আসলে তারা এখনো বলে নাই যে তারা দল গঠন, একবার বলেছিল 2 মাসের মাঝে একটা দল গঠন করবে। পরবর্তী পর্যায়ে তাদের সমন্বয়করা আবার বলেছে যে না, এরকম কোনো সিদ্ধান্ত আমরা নেইনি। আর নাগরিক কমিটি গঠনের ব্যাপারে তারা উদ্দেশ্য বলেছে যে আমরা এটা কোনো দল নয়, কোনো রাজনীতির প্ল্যাটফর্ম নয়, বরঞ্চ সরকারকে বিভিন্ন দিক থেকে আমরা একটা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করব, যাতে কোনো সরকার ডাইনিভাবে ডিবেট হয়েছে না। তারা যদি এতটুকুতে থাকে তাইলে আমার কোনো মন্তব্য নাই। আপনি যদিও বলেছেন, কিন্তু আপনাকে পেলাম বলে প্রশ্ন করেই রাখি, বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে আপনার অবস্থান কি, বা আপনি কি মনে করেন, কি মনে করছেন থাকা উচিত? একেবারেই স্পষ্ট। জি, আপনার এই সময় একটা প্রশ্ন এসেছে বলে নিশ্চয়ই আপনি প্রশ্ন করছেন। জি, আমরা সাথে সাথেই কিন্তু আমাদের পক্ষ থেকে এটা ক্লারিফাই করেছি এবং আশা করি আপনি সেটা জানেন। আচ্ছা, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে আবার একটু বলে দিতেন, দর্শকদের অনেকেই প্রশ্ন না, আমরা যেটা বলেছি যে একজন সাবেক সেনা অফিসার, ঊর্ধ্বতন সেনা অফিসার, যিনি 8 বছর তিনি আয়নাগরে ছিলেন, মজলুম ছিলেন, তিনি একটা ভার্চুয়াল কনফারেন্সে 2টো কথা বলেছেন, একটা জাতীয় সঙ্গীতের ব্যাপারে আর একটা মুক্তিযুদ্ধে হতাহতের সংখ্যা ব্যাপারে। তো আমরা বলেছি যে এটা তার বক্তব্য, আমাদের প্রতিনিধিত্ব নয়, এবং তিনি কোনো পর্যায়ে জামাতের সাথে সাংগঠনিকভাবে সম্পৃক্ত নন। তবে হ্যাঁ, তিনি আমাদের শ্রদ্ধার পাত্র এই অর্থে যে তিনি একজন মুসলিম মানুষ এবং তার জুলুমটা করা হয়েছে সম্ভবত তার পিতা জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম ছিলেন, সেই কারণ। এটা তো আমাদের জন্য ব্যথা এবং বেদনার কারণ। এটা আমি না, শুধু এটা গোটা জাতির অনেকেই তার ব্যাপারে সমবেতি বা করে, কিন্তু আমরা এটা পরিষ্কার করেছি যে তার বক্তব্য জামাত ইসলামের বক্তব্য নয়। ডক্টর শফিকুর রহমান, 2013 সালে গণজাগরণ মঞ্চ, পরে আবার তাদের বিপরীতে হেফাজত ইসলামী মাঠে নামে, শাপলা চত্বরে সরকারের পতনের আন্দোলন, আওয়ামী লীগ সরকার কোনো মতে ঠেকায়, পরে আবার আওয়ামী লীগ সরকার হেফাজতের মধ্যে এক ধরনের একটা বোঝাপড়া হয়। শেখ হাসিনা ইভেনচুয়ালি কওমি জননী উপাধি লাভ করেন। সরকারের মডেল মসজিদ নির্মাণ, কওমি সার্টিফিকেটকে এর সমতুল্য বলা, এগুলিকে আপনি কিভাবে দেখেছেন, কিভাবে দেখেন হেফাজতে ইসলামীর সাথে, বা হেফাজতে ইসলামের এই কার্যক্রমকে জামাতে ইসলামী কিভাবে দেখে? আমি তৎকালীন সরকারের আচরণকে নিষ্ঠুর রসিকতা হিসাবে দেখি, নিষ্ঠুর রসিকতা। আর কিছু কি একটু ব্যাখ্যা করবেন বা একটু বলবেন যে কেন নিষ্ঠুর রসিকতা দেখেন? তারা সরকারের আচরণকে একদিকে যেমন তাদেরকে সার্টিফিকেটের রিকগনিশন দিয়েছেন, জি, তাদের একজন কওমি জননী বানিয়েছেন শেখ হাসিনাকে, এটা সমস্ত কওমি অঙ্গনের লোকদের বক্তব্য না। এবং যে মিটিং এ এই সরওয়ার্দী উদ্যানে এটা করা হয়েছে, সেখানে কিন্তু দেশের খ্যাতনামা প্রবীণ আলিমরা বলতে গেলে জানি নাই, তারা বহু চেষ্টা করা হয়েছে, চাপ দেওয়া হয়েছে, তারা সেখানে অংশগ্রহণ করেন নাই। সেটা যারা করেছেন অতি উচ্ছ্বাসে অথবা ব্যক্তিগত কোনো স্বার্থ হাসিলের জন্য এই সমস্ত কাণ্ড কারখানা করেছে। এটার সাথে আসলে কওমি অঙ্গনের কোনো সম্পর্ক তেমন ছিলই না। 2 নম্বর হচ্ছে, আপনি দেখেন যে তাদেরকে 22 সালের একটা ঘটনার পরে যেভাবে হাজার হাজার আলেমকে জেলে নেওয়া হলো এবং অত্যন্ত নিষ্ঠুর আচরণ তাদের সাথে করা হলো, বছরের পর বছর রাখা হলো, প্রবীণ আলিমদেরকে তাদের পায়ে বেড়ি পরানো হলো, হাতে হ্যান্ডকাপ লাগানো হলো, কোর্টে টানা এসা করে এইভাবে এক জেল থেকে আরেক জেলে এই অবস্থায় নেওয়া হলো। এটাকে কি বলবো? আপনি কি বলবেন? আমি কি বলবো? এটাকে নিষ্ঠুর রসিকতা না? হেফাজতে ইসলামীকে আপনি কি বলবেন? দাওয়াত দিয়ে হেফাজতে ইসলামীকে আপনি কি বলবেন? কওমি সার্টিফিকেটকে প্রচন্ড তারা চাপের মুখে ছিলেন। তারা যে সার্টিফিকেটটা পেয়েছেন, এটা তো কোনো দয়ার দান নয়,
তারাও এই দেশের মানুষ, তাদের একটা শিক্ষা ব্যবস্থা আছে, তারাও মানুষ গড়ার কারিগর। আপনারা যখন তাদের মানে মাদ্রাসাগুলো মানুষকে ভালো মানুষ উপহার দিচ্ছে, আপনারা যখন তারা মেইন স্ট্রিমে থাকবে না কেন? আপনারা যখন রাষ্ট্রীয় ক্ষমতা ছিলেন তখন দেন নাই কেন? তখন এই দাবিটা ছিল এবং অনেকটা ম্যাচিউর পর্যায়ে ছিল। এই সরকার 15.5 বছর সময় নিয়েছে, যেভাবেই হোক। আমাদের সরকারটা তো মাত্র 5 বছরের জন্য ছিল। এটা সময় পেলে অবশ্যই তাদের এই দাবি পূরণ হবে। আচ্ছা, বামধারার রাজনীতিবিদরা ইন্টারেস্টিং বা বুদ্ধিজীবীরা অনেক সময় ডক্টর ইউনূসকে এনজিও, বিদেশি মডেলের বাংলাদেশে এটি করতে চায়, এটি অনেক সময় বলে থাকেন। আবার ধর্মভিত্তিক অনেক রাজনৈতিক দল ওয়াজের সময় ক্ষুদ্র ঋণ জড়িয়ে ডক্টর ইউনূসের সমালোচনা করে থাকেন। শেখ হাসিনার মতো এরকম প্রায়, আমি যেটাকে বলি যে প্রায় অভব্য অশ্লীল ভাষায় সুদখোর বা এরকম না বললেও ওয়াজের সময় এগুলি নিয়ে অনেক কথাবার্তা বলে থাকে। জামায়াতে ইসলামী আসলে ক্ষুদ্র ঋণ, তারপরে হচ্ছে যে এইরকম একটি ব্যাংক ব্যবস্থা বা এনজিওর কাজকর্মকে কিভাবে দেখে, কিরকম করে দেখে? আচ্ছা দেখেন, উনি কি শুধু সুদী ব্যবস্থা ব্যাংক পরিচালনা করেন? বাংলাদেশে আর কোনো ব্যাংক নাই এরকম? না, এটা তো রাষ্ট্রীয় প্রত্যেকটা ডক্টর শফিকুর রহমান, আপনি তো অসাধারণ বিতর্কে, এটা তো সোফিস্টদের মতো হলো, প্রশ্নের বিপক্ষে প্রশ্ন। লোকরা, জি, সেই ব্যাংকে যারা সার্ভিস হোল্ডার এবং যারা ডিরেক্টর, তারা যদি মেইন স্ট্রিম রাজনীতি করার অধিকার রাখেন, ইউনূস সাহেবের সমস্যাটা কোথায়? আমি তো সমস্যার কথা বলছি না, আমি বলছি জামায়াত ইসলামীর অবস্থানটা কি। আমার কোনো সমস্যা নাই, আমি তো আমার সবচেয়ে পছন্দের লোক ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা আসলে যে কোনো ধরনের ফতোয়াবাজির পক্ষে আমরা। হ্যাঁ, আচ্ছা। মানুষ ভুল করবে, আপনি তার পজিটিভ ক্রিটিসিজম করেন, তাকে সংশোধন করার চেষ্টা করেন, তাকে ভালোভাবে বলেন। আপনি যে ফিলিংসটা আপনি ক্যারি করেন, সেই ফিলিংসটা তাকে পার্সু করেন। কিন্তু তাই বলে আপনি তির্যক ভাষায় তাকে কিছু বলবেন, এটা তো আসলে মানায় না। আচ্ছা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন। আমি বারবার বলি, আমি পার্সোনালি মনে করি বাংলাদেশে যত দুর্বৃত্তপনা রয়েছে সবকিছুর জন্যই আসলে শেখ হাসিনার সাজা হতে পারে, শাস্তি হতে পারে, বিচার হতে পারে। কিন্তু মোদী সরকারের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূস সরকারের সম্পর্কে ঘনিষ্ঠতা নেই, যতটা ছিল হচ্ছে শেখ হাসিনা সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতা। বাংলাদেশের অনেকের দাবি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে আসলে বিচারের মুখোমুখি করতে হবে। ডক্টর ইউনূস সরকারের সঙ্গে আমরা বরং পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সম্প্রতি আপনারা অর্থাৎ জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে বন্ধুত্ব করার আগ্রহ দেখিয়েছেন। ভারত কি কোনো সাড়া দিয়েছে, নাকি এই বন্ধুত্ব করার আগ্রহটা নিয়ে একটু আপনার কাছে শুনতে চাই যে এটা আসলে কিরকম? অনেক ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের সংবিধানে আপনি আইন নম্বরের একজন মানুষ ছিলেন এবং আপনার ভালো করে জানা আছে, আমাদের সংবিধানে পরিষ্কার লেখা আছে যে বিশ্বের সবগুলা শান্তিকামী গণতান্ত্রিক দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। এটা শুধু ভারতকে আলাদাভাবে বলা হয়নি, কিন্তু ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী। আমি তাদের সাইজ সংখ্যার দিক থেকে বলছি না, আমাদের সাথে তাদের বর্ডার তা সবচেয়ে বেশি। অল্প একটু আছে মায়ানমার, বাকিটা আমাদের ব্যাপার। তো এই জায়গায় আমার প্রতিবেশী তো আমি বদলাতে পারবো না, যে কথাটা আমি সব সময় বলি। প্রতিবেশী তো আমার প্রতিবেশী থাকবে। প্রতিবেশী যদি শান্তিতে থাকে, আমিও শান্তিতে থাকবো। আমি যদি অশান্তিতে পড়ে যাই, আমার প্রতিবেশীও শান্তিতে থাকতে পারবে না। আমরা কেন অশান্তির দিকে যাব? উভয় প্রতিবেশী আমরা পরস্পর মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুয়ালিটির ভিত্তিতে যদি আমাদের কূটনীতিকে, পারস্পরিক সম্পর্ককে, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টাকে যদি আমরা সুবিবেচনায় নিই, এটা উভয়ের জন্য ভালো। সেই দৃষ্টিকোণ থেকে আমি আলাদা করে ভারতের কথা বলিনি, আমি সবার কথাই বলেছি। এবং যেহেতু তারা আমাদের নিকটতম প্রতিবেশী, সেই কারণে আমরা প্রতিবেশীর সাথে তাদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, দুই দিক থেকেই সুপ্রতিবেশী সুলভ আচরণটা আমরা পছন্দ করি, দেখতে চাই।